পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি খেতে খুব চমৎকার, খুব মজা। দেখতেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের একটি আইটেম, খুব পছন্দের বিরিয়ানি, হাজির বিরিয়ানি। পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি বা হাজির তেহারি, যেটাই বলি না কেন, এটি তো আমাদের সারা বাংলাদেশের মানুষই জানি আমরা এটা কতটা মজার, কতটা পপুলার, কতটা সিগনেচার একটি আইটেম। তো আমি যেহেতু ঢাকায় বড় হয়েছি, আমি অবশ্যই এটা কি বলবো, আমার পছন্দের বিরিয়ানির মধ্যে এটিও থাকবে। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে সেই হাজির তেহারি বা বিরিয়ানি শেয়ার করতে যাচ্ছি। তো আমরা জানি হাজির বিরিয়ানি খুব লাইট হয়ে থাকে, খুব হালকা মশলায় হয়ে থাকে, এটি তার বৈশিষ্ট্য। তো হাজির বিরিয়ানি রান্না করার জন্য আমি যে মশলাগুলো নিয়েছি তা দেখতেই পাচ্ছেন: এলাচি, গোলমরিচ, জয়ত্রী, জয়ফল, কালো এলাচ, দারুচিনি, লবঙ্গ, আর থাকছে হাজির বিরিয়ানির প্রথম এবং প্রধান উপকরণ হচ্ছে সরিষার তেল। একদম খাঁটি সরিষার তেল আমি ইউজ করছি। আমার শ্বশুর গ্রাম থেকে পাঠিয়েছেন ঘানিতে ভাঙা সরিষার তেল। তো আমি আজকে সেই সরিষার তেল দিয়েই হাজির তিহারিটি রান্না করব। তো আমি শুধু সরিষার তেলেই রান্না করব না, সাথে অলিভ অয়েল অ্যাড করব। আপনারা চাইলে এটার সাথে সয়াবিন তেল ইউজ করতে পারেন। সয়াবিন তেল সামান্য পরিমাণ আর সরিষার তেল বেশি পরিমাণে দিতে হয়। আর যদি চান তো শুধু সরিষার তেলেও রান্না করা যাবে, অ্যাজ ইউ উইশ। তো যাই হোক, আমি আমার প্রয়োজন মতো সরিষার তেল এবং অলিভ অয়েল অ্যাড করে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি আস্ত তেজপাতা, আর দিচ্ছি দারচিনি। তো আমি আর মশলা দিব না। আমার রান্না যারা রেগুলার দেখেন তারা জানেন আমি একেবারে অতিরিক্ত গরম মশলা দিতে পছন্দ করি না, আর এটার গুঁড়োটাই আমি খুব প্রেফার করি। আমি যেহেতু নিজের হাতে মশলাটা তৈরি করি, সো সেটাই ফ্লেভারফুল হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর আমি চাই না কামড়ে কামড়ে লবঙ্গ, গোলমরিচ এগুলো লাগুক, আমার কাছে ভালো লাগে না, তাই আমি দেই না। আপনারা চাইলে অন্যান্য মশলাগুলোও দিতে পারেন। তো দিয়ে দিয়েছি পেঁয়াজ। যেহেতু সরিষার তেলে রান্না, তাই অবশ্যই একটু বুদবুদ উঠবে। তো পেঁয়াজটা কী পর্যায়ে রেখেছি দেখতেই পাচ্ছেন। আসলে এটা স্টেপ বাই স্টেপগুলো আপনাদের একটু ফলো করতে হবে। যেহেতু হাজির তিহারি বলেছি, সো এটাতে তো অবশ্যই কিছুটা ভিন্নতা থাকবে। এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া যাবে না। এটা এই তেহারির জন্য পেঁয়াজ যখন আমরা তেলে ভাজবো, যখন পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, একটু সিদ্ধ হবে, তো ওই পর্যায়ে ভাজা স্টপ করব। তখনই দিয়ে দিব আদা রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা, আর বাদাম বাটা। আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিয়েছি। আমি আজকে 1.5 কেজি মাংস দিয়ে 1 কেজি চাউলের পোলাও চাউল দিয়ে তেহারিটা রান্না করব, তো আমি সেই মতো নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি আমার সেই হাতে করা স্পেশাল মশলাটা দিয়ে দিয়েছি। এই মশলার সাথে কিন্তু জিরে এবং সামান্য ধনিয়া অ্যাড করা থাকে, আপনারা জানেন। তো আমি শুধুমাত্র এই তিহারি রান্না করার জন্য এই মশলাটা ইউজ করব, আর কোনো মশলা দিব না। কারণ আমরা জানি হাজির বিরিয়ানিটা খুব লাইট হয়ে থাকে এবং এটার কালারটা খুব একটা কালারফুল হয় না, এবং এটা সরিষার তেলের ফ্লেভার আর লাইট মশলায় রান্না হয় বলেই এটা আসলে সবার কাছে এত পছন্দের। তো যাই হোক, এই তো আমার মশলাটি কষানো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই কাট করে রাখা মাংসগুলো। তো আপনারা দেখতেই পেয়েছেন স্ক্রিনে কি পরিমাণ এটা কেটে নিয়েছি, কতটুকু সাইজে কেটে নিয়েছি। আসলে আমি যেহেতু ঢাকার মেয়ে, আমি তো অল টাইম খেয়েছি, সো আমি চেষ্টা করেছি যে সে হাজির তিহারির মতো করেই কাট দিতে। আমি বলে দিচ্ছি, আপনারা যদি চান বাসায় রান্না করার জন্য বা অতিথি আপ্যায়নের জন্য বড় কাট করে পিস করতে পারেন মাংসগুলো।
সো অ্যাজ ইউ উইশ, সেটা আপনার ইচ্ছা মতো আপনি কাট বড় ছোট করে নিতেই পারেন। তো এই তো মাংসর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলাগুলো পরিমাণ মতো, খুব ভালো করে নেড়ে টক দই পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি নাড়াবো। তো লবণ দিয়ে ভালো করে মাংসের সাথে কষাবো মাংসটা। আচ্ছা, আমি আরেকটু বলে নেই, এই হাজির তিহারি রান্নার মূল বৈশিষ্ট্য বা মূল যে সূত্রটা, সেটা আমাদের মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করা যাবে না। মশলা, এমন কোনো মশলা দেওয়া যাবে না যেটা কালারফুল হয়ে যাবে বা ব্ল্যাক কালারে চলে আসবে। পারলে সাদা গোলমরিচটা গুঁড়ো দিলে ভালো। আমার যেহেতু সাদা গোলমরিচ ছিল না, তাই আমি কালো গোলমরিচ এখানে অ্যাড করেছি গুঁড়ো। আর এই তেহারির জন্য মাংসর যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে চর্বিযুক্ত মাংস হলে ভালো হয়। মানে তেল চর্বি থাকলে এটা খুব সফট হয় এবং বিরিয়ানিটা খেতে অন্যরকম একটা স্বাদ হয়। তো হাজির বিরিয়ানির এটাও একটা মূল বৈশিষ্ট্য যে চর্বিযুক্ত মাংসটা বাছাই করতে হয়। তো যাই হোক, আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। আমি আর পানি দিব না, কারণ এতে হয়ে যাবে, কারণ প্রথম যে কষানোটা তাতে অলমোস্ট 40% সিদ্ধ হয়ে গিয়েছে। তো বাকিটা এই পানি দিলাম, সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই তো সেদ্ধ হয়ে গিয়েছে মাংসটা, দেখতেই পাচ্ছেন। এই মাংস রান্নাটা হবে একেবারে আমরা যে বিফ কুরমা করি সেই রকম, একেবারে বিফ কুরমার মতো কালারটা হতে হবে। খুব একটা কালচে হয়ে যাওয়া যাবে না বা খুব লাল হওয়া যাবে না, ঠিক কুরমার মতোই হবে। আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু আমি একটু টেস্ট করে দেখেছি, খুব মজা হয়েছে মাংস রান্নাটা। তো আমি কিছুক্ষণ আগে পোলাওয়ের চাউল নিয়েছি। এই চাউলটা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। আপনারা পারলে আরেকটু বেশি সময় ধুয়ে রাখতে পারেন। তো আমি চাউলটা দিয়ে খুব ভালো করে মাংসের সাথে নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি সবসময়ই যেই পরিমাণের চাউল নেই সেই পরিমাণের চাইতে প্রায় 2 পোয়া পানি কম দেই, 1.5 পোয়া অথবা 2 পোয়া চাউল বুঝে। তো আমার এই চাউলটা খুব সুন্দর মতো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ডবল পানি প্রয়োজনই হয় না। তো আমি 6 গ্লাস, আমি এই গ্লাস দিয়ে 4 গ্লাস নিয়েছি, তো পানি দিয়ে দিয়েছি 6 গ্লাস। তো এই 6 গ্লাসে হয়ে যাবে ইনশাল্লাহ। যদি প্রয়োজন হয় তখন আমি পানি শুকাবে যখন, গায়ে গায়ে লেগে যাবে যখন, তখন আমি বুঝতে পারি যে আর একটু লাগবে কি না। তো যাই হোক, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর যেহেতু আমি বলেছি হাজির তিহারি রান্না করছি, সো এটা যেহেতু ট্র্যাডিশনাল মতো করে রান্না করছি, সেই জন্য একটু কেওড়া জল অ্যাড করে দিয়েছি। আপনারা এটা স্কিপ করতে পারেন। তো যাই হোক, খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখন এটাকে রান্না করব একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো আমি কিন্তু ঢেকে দেই, যার কারণে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো গায়ে গায়ে লেগে এসেছে। তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি চিনি। আচ্ছা, চিনিটা এর আগে কেন দেইনি, চিনিটা আগে দিলে দেখা যায় যে চাউলটা একটু তাড়াতাড়ি নাও ফুটতে পারে। সো এই পর্যায়ে কিন্তু 70% কুক হয়ে গিয়েছে, তো এখন সেদ্ধ হবে দমে দিলে। তো এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিয়েছি প্রায় 1 চামচের মতো, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা। তো এই পর্যায়ে আমি একদম চুলার জালটা একদম করে দিব, একদম সর্বনিম্ন যেই আগুনটা সেই তাপমাত্রায় এনে ফেলবো এবং নিচে একটি কড়াই দিব যাতে পুড়ে না যায় বা নিচে লেগে না যায়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখন দমে দিয়ে দিয়েছি, একদম 15 মিনিট পরে আমি ফিরে আসছি। এর মধ্যে কোনো নাড়াচাড়া আমি দিব না। তো এর মধ্যে ওই ছিদ্রটিও একটি লং দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। তো ফিরে এসেছি 15 মিনিট পর। অলরেডি আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে 15 মিনিটে, দেখতেই পাচ্ছেন আমার আর কোনো পানির দরকার হয়নি। তো আসলে কি, এই পানিটাও চুলার আঁচের উপর নির্ভর করে। তো আমি যখন পানি দিই তখন থেকে যখন বলকটা চলে আসে তখনই মিডিয়াম করে দেই জাল, একেবারে হাই করে দিয়ে রেখে দেই না, যাতে পানিটা একেবারে শুকিয়ে না যায়। তো আমি আসলে এটা রান্না করতে করতে বুঝে যাওয়া যায় আসলে যে এখন কতটুকু পানির মধ্যে কতটুকু জাল দরকার। সো মিডিয়াম আঁচে রান্না করলে পানিটা যখন গায়ে গায়ে লেগে আসে তখন আমি দমে দিয়ে দেই এবং দমে দেওয়ার পর 15 মিনিট পর আমি
ঢাকনাটা খুলে দেখি সেদ্ধ হয়েছে। তো এখন এপিট ওপিট করে সামনেরটা উপরটা নিচে, নিচেরটা উপরে দিয়ে এই পর্যায়ে আমি ঢেকে দিব। এবং এই পর্যায়ে আপনারা চাইলে একটু ঘি অ্যাড করতে পারেন। আমি ঘি দিব না, যেহেতু প্রচণ্ড গরম, আর গরমের খাবার একটু আমি অ্যাভয়েড করলাম ঘি। সো আপনারা ঘি অ্যাড করতে পারেন। আর এই তো হয়ে গিয়েছে আমার বিরিয়ানি, আলহামদুলিল্লাহ। এত